কম্পাসকে ফিরে পেয়ে বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়লো বিহান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাস বসে বসে নিজের পরিচয়ের কথা ভাবতে থাকলে তখনই দেখা যায় সেখানে থাকা দুজন কয়েদি এসে কম্পাসের সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে। বলতে থাকে, কে রে তুই, তোর নাম কি? এই বলে কম্পাসের মুখ চেপে ধরে কম্পাসের সঙ্গে অসভ্যতম করতে থাকে। তখনই কম্পাস বলে, প্লিজ তোমরা আমার সঙ্গে এমন করো না। তোমরা এমন করছো কেন? আমি কি করেছি বলো? তোমরা আমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার কেন করছো? আমি তো বুঝতে পারছি না। তখনই এই কথা শুনে দেখা যাবে মহিলাগুলো বলতে থাকে, তুই তো আমাদের সঙ্গে কিছুই করিসনি, কিন্তু এভাবে এভাবে বসে আছিস কেন? তোর তো মনে হচ্ছে কোনো সমস্যা আছে। কি হয়েছে বল, আমাদের বল, আমরা আমরা দেখছি। তোর যদি কোনো সমস্যা থেকে থাকে আমাদের বলতে পারিস। তখনই দেখা যাবে কম্পাস কম্পাস সেখান থেকে সরে গিয়ে বসে পড়ে। তখনই দেখা যাবে মেয়ে দুটো বলতে থাকে, দারোগা বাবু বলেছে আমরা যদি ওকে জ্বালাতে পারি, ওকে যদি অতৃষ্ট করে তুলতে পারি, তবে আমাদের আমাদের এখান থেকে বেরোনোর ব্যবস্থা করে দেবে। তাই যে করে হোক ওর সঙ্গে আমাদের আমাদের লাগতেই হবে। এরপরে দেখা যাবে কম্পাসের সঙ্গে নানান ভাবে অসভ্যতম করতে থাকে, কম্পাসকে মারতে থাকে এবং কম্পাসের চশমা কেড়ে নেয়। এটা দেখে চশমা কান্নায় কম্পাস কান্নায় ভেঙে পড়ে। কম্পাস বলতে থাকে, প্লিজ তোমরা আমার সঙ্গে এমন ব্যবহার করো না, আমার সঙ্গে এরকম আচরণ করো না। এদিকে দেখা যাবে চৌধুরী বাড়িতে পুজোর আয়োজন করা হয়। কম্পাসকে ফিরে পাওয়ার জন্য পুজোর আয়োজন করলে তখনই ঋতুজা মিষ্টির থালা নিয়ে এসে মেঘমালাকে বলতে থাকে, বড় বৌমা এটা রেখে দাও। এরপরে দেখা যাবে ঋতুজাকে দেখে তখনই পৃথা বলতে থাকে, প্লিজ দিদি ভাই এরকম করে ভেঙে পড়ো না। তুমি এরকম করে কেন ভেঙে পড়ছো? ঠাকুরের দিকে তাকাও, দেখো ঠাকুর আমাদের অবশ্যই কোনো না কোনো পথ দেখাবে, আমাদের কম্পাসকে ফিরিয়ে দেবে। তুমি যদি এরকম করে ভেঙে পড়ো তবে কি করে হবে বলো? তোমার আশাতেই তো আমরা পথভ্রষ্ট, তাই না? তখনই ঋতুজা বলে, কিন্তু আমি বুঝতে পারছি না পৃথা, আমি কি করব বল? এরকম করে আর কত সহ্য করা যায়? আমার মেয়েটা কোথায় আছে, কি করছে আমি কিচ্ছু জানি না। খেয়েছে কিনা, না খেয়ে আছে কিনা সেগুলোর ব্যাপারে আমি কিচ্ছু জানি না। মেয়েটা আমার কোথায় 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 ঘুরছে কেউ জানে না। এরপরে দেখা যাবে তখন পৃথা কাঁদতে থাকে আর বলতে থাকে, দিদি ভাই আমারও তো অনেক খারাপ লাগছে, তাই না? আমিও তো মা, তাই না? তখনই দেখা যাবে এরপরে দেখা যাবে অরিন সেখানে এসে তিন্নিকে বলতে থাকে, তিন্নি মা শোনো। তখনই তিন্নি বলে, তুমি কি আমাকে বকবে? তখনই অরিন বলে, না মা, আমি তোমাকে বকবো না, আজ থেকে তুমি আর আমি ফ্রেন্ড, ঠিক আছে? তখনই তিন্নি বলে, হ্যাঁ ঠিক আছে, সত্যি বলছো? এরপরে অরিন বলতে থাকে, হ্যাঁ আমি একদম ঠিক বলছি, সত্য বলছি, আজ থেকে তুমি আর আমি ফ্রেন্ড। এই শাড়িটা তোমার মাম্মিকে দিয়ে বলো এটা যেন পুজোতে পরে বসে। এরপরে তিন্নি শাড়িটা নিয়ে গিয়ে মোহিনীকে দেয় আর বলতে থাকে, ওই যে উনি দিয়েছে আর বলেছে তোমাকে এই শাড়িটা পরে পুজোতে বসতে। তখন এই কথা শুনে দেখা যাবে মোহিনী অবাক হয়ে যায়। মোহিনী অরিনের দিকে তাকিয়েই সেদিনের কথা মনে পড়ে, যখনই অরিন বলেছিল অরিন তাকে আর সহ্য করতে পারছে না, সে যেন বাড়ি ছেড়ে চলে যায়। এরপরে অরিনের দিকে তাকালে অরিন মোহিনীকে ইশারা করে বলতে থাকে, প্লিজ মোহিনী শাড়িটা পরে নাও। ঠিক তখনই মোহিনী শাড়িটা নিয়ে গিয়ে ঠাকুরের পায়ের কাছে দিয়ে দেয়। তখনই মেঘমালা বলে, কি ব্যাপার মোহিনী, ওটা কি? তখনই মোহিনী বলে, নতুন শাড়ি, ঠাকুরকে তো দিতেই হতো তাই না, এই শাড়িটাই না হয় দিয়ে দিই। এ কথা শুনে অরিন অবাক হয়ে মোহিনীর দিকে তাকিয়ে থাকে। তখনই মোহিনী বলতে থাকে, মোহিনী মনে মনে বলতে থাকে, অরিন তোমার দেওয়া গিফট আমি নিতে পারবো না, কারণ তুমি আমার সঙ্গে যে ব্যবহারটা করেছো সেটা আমি মেনে নিতে পারিনি। এদিকে দেখা যাবে ঋতুজা বিহানকে ফোন করলে তখনই ঋতুজাকে বিহান বলতে থাকে, মা কিছু বলবে? তখনই ঋতুজা বলে, বিহান বেটা তুমি কোথায়? তখনই বিহান বলে, আমি আমি কম্পাসের খোঁজে আছি। তখনই ঋতুজা বলে, কোনো খোঁজ পেলে? তখনই বিহান বলে, না মা, এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। তখনই ঋতুজা বলে, বাড়িতে পুজো বাবা, একটাবার পুজোতে এসো, পুজোতে এসে বসো, তারপরে তারপরে না হয় আমরা সবাই মিলে কম্পাসকে আবার খুঁজতে বেরোবো। তখনই দেখা যাবে এ কথা শুনে বিহান বলতে থাকে, ঠিক আছে মা, আমরা আসছি, চিন্তা করো না। এই বলে ফোনটা কেটে দেয়। প্রান্তিককে সঙ্গে নিয়ে বাইকে উঠে বসে বিহান। বিহান বাইকে উঠে বসে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে দেখা যাবে কম্পাসের সঙ্গে অসভ্যতম করতে থাকে মেয়ে দুটো কম্পাসকে জোর জবরদস্তি করতে থাকে। ঠিক তখনই দেখা যাবে অফিসার সেখানে এসে দাঁড়ায়। অফিসার কম্পাসের এই অবস্থা দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে, ওকে এই জেল কাস্টাডিতে কে ভরেছে? তখনই
তখনই দেখা যাবে কনস্টেবল এসে বলতে থাকে, সুভাষী ওকে এখানে ভরেছে, আমরা বারণ করেছিলাম তারপরেও। এরপরে দেখা যাবে সুভাষকে ডেকে অফিসার অফিসার বকতে থাকে আর বলতে থাকে, আমি তোমাকে 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 ডিপার্টমেন্টের সামনে দাঁড় করাবো, সেখানে তোমার জবাবদিহি করতে হবে। তুমি কোনো রকম কোনো কেস ছাড়া, কোনো রকম কোনো দোষ ছাড়া, প্রমাণ ছাড়া ওনাকে এভাবে লকআপে ভরেছো কেন? এ সাহস তোমাকে কে দিয়েছে? আমি কি তোমাকে বলেছিলাম যে তুমি ওকে লকআপে ভরো? এরপরেও তুমি কেন ওকে জোর জবরদস্ত ভাবে এরকম করে লকআপে ভরেছো? মেয়েটার অবস্থা দেখতে পাচ্ছো? তুমি তো জানো যে ও স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, তারপরেও তুমি ওকে কি কারণে এদের কাছে দিয়েছো? দেখো ওরা কি অবস্থা করেছে ও। তখন এই কথা শুনে দেখা যাবে যে কনস্টেবল ভয় পেয়ে যায়। কনস্টেবল চুপচাপ দাঁড়িয়ে থাকে। এরপরে কম্পাসকে বের করে আনতে বলে অফিসার অফিসার বলতে থাকে, ওনাকে বের করে নিয়ে আসুন, বের করে নিয়ে এসে আমার সামনে বসান। এরপরে দেখা যাবে কম্পাসকে বের করতে থাকে অন্য একটি লেডি কনস্টেবল। কম্পাসকে উঠিয়ে দাঁড় করায় আর বলতে থাকে, তুমি ভেতরে চলো, এখানে থাকার কোনো প্রয়োজন নেই। আমরা আমরা বুঝতে পারিনি, আমাদের যেটা পারমিশন দিয়েছিল আমরা সেটাই করেছি। এরপরে দেখা যাবে কম্পাসকে নিয়ে এসে অফিসারের সামনে বসালে তখনই অফিসার বলতে থাকে, কি ব্যাপার, আপনাকে ওখানে দেওয়া হয়েছিল, কি অবস্থা হয়েছে আপনার? তখনই কম্পাস বলে, না ঠিক আছে। এরপরে দেখা যাবে কম্পাসকে জল খাইয়ে বলতে থাকে, আপনার কথা অনুযায়ী আমি কলকাতায় আপনার জন্য কথা বলেছি, কলকাতায় আপনার ছবি সহ সমস্ত সমস্ত কিছু ডকুমেন্টস পাঠিয়ে দিয়েছি, হয়তো বা কিছুক্ষণের মধ্যেই আপনার পরিবারের সঙ্গে যোগাযোগ করা যাবে। তখনই দেখা যাবে কম্পাস বলতে থাকে, হ্যাঁ আপনারা বরং বিহান স্যারকে একটা ফোন করুন। তখন এই কথা শুনে অফিসার অবাক হয়ে যায়। অফিসার বলতে থাকে, বিহান স্যার মানে? কে বিহান স্যার? তখনই কম্পাস বলে, বিহান চৌধুরী, আমার হাজবেন্ড, আমার স্বামী তো উনি। তখন এই কথা শুনে অফিসার অবাক হয়ে যায় আর বলতে থাকে, আপনি চৌধুরী বাড়ির মেয়ে? তখনই কম্পাস বলে, হ্যাঁ আমি তো চৌধুরী বাড়িরই বউ, আমি বিহান চৌধুরীর ওয়াইফ কম্পাস ভৌমিক। এই কথা শুনে অবাক হয়ে যায় অফিসার। অফিসার বলতে থাকে, এটা আগে বলেননি কেন? তখনই কম্পাস বলে, আমি তো কিছু মনে করতেই পারি না, আমার হঠাৎই এই কথাটা মনে হলো, তাই আমি বললাম। এদিকে দেখা যাবে পুজোর আয়োজন শুরু হয়ে গেলে সবাই মিলে পুজোয় বসতে থাকে। তখনই তখনই দেখা যাবে মোহিনী এসে পৃথা ও ঋতুজার পাশে বসে। এরপরে অরিন এসে মোহিনীর পাশে বসায়। তখনই মোহিনী মনে মনে বলতে থাকে, আমি আমি ওর পাশে বসবো না। এরপরে দেখা যাবে মোহিনী ঘুরে তাকালে অরিন ইশারা করে বলতে থাকে, প্লিজ মোহিনী, এরকম করে আমার থেকে দূরে যেও না, ইগনোর করো না আমাকে, আমি যা করেছি ভুল করেছি, যার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তখনই দেখা যাবে মোহিনী সেখান থেকে উঠে যায়। সেখান থেকে উঠে গিয়ে তিন্নির পাশে বসে। আর মেঘমালা বলতে থাকে, কি হলো মোহিনী, তুমি ওখান থেকে উঠে এখানে বসলে? তখনই মোহিনী বলে, না কিছু হয়নি, এমনিতে এখানে বসেছি, চিন্তা করো না, তুমি পুজোতে মন দাও। এরপরে দেখা যাবে মোহিনী মনে মনে বলতে থাকে, অরিন কি চাইছে? ও কি আসলে আমাকে ভালোবাসতে চাইছে, নাকি ও সত্যি সত্যি এখনো নাটক করছে? ও যা যন্ত্রণা দিয়েছে আমাকে, এরপরে আমি ওকে কি করে মেনে নিই? এরপরে দেখা যাবে বিহানের কাছে হঠাৎই একটা ফোন আসে। ফোন রিসিভ করতে ওপাশ থেকে জিৎ বলতে থাকে, বিহান স্যার, আমরা একটা খবর পেয়েছি, একটা খবর আছে। আমি আমি ওই হ্যাম রেডিওর মাধ্যমে বকুলপুরে কানেক্ট করেছিলাম। বকুলপুরে সম্ভবত কম্পাস থাকতে পারে, আমার জানা মতে বকুলপুরে কম্পাস আছে। ওখান থেকে আমি একজনের সঙ্গে কানেক্ট করেছিলাম, সে আমাকে যতদূর খবর দিল ততদূর আমার বোঝা যাচ্ছে যে কম্পাস ওখানেই আছে। তখন এ কথা শুনে বিহান বলতে থাকে, তবে বরং আমরা বেরিয়ে পড়ি, প্রান্তিকদাকে সঙ্গে নিয়ে আমি বকুলপুরে পৌঁছে যাই। তখনই জিৎ বলে, এখনই এতটা এতটা তাড়াহুড়া করবেন না, আমি বরং একটু শিওর হয়ে নিই। অযথা যদি ওখানে না থাকে, অযথা গিয়ে সময় নষ্ট করার তো কোনো মানে হয় না, তাই না? আমি আর একটু শিওর হয়ে আপনাকে জানাচ্ছি, আপনারা রেডি থাকবেন। এরপরে দেখা যাবে অখিলেশ ঋতুজাকে বলতে থাকে, প্লিজ ঋতুজা, এরকম করে ভেঙে পড়ো না, ঠাকুরের প্রতি একটু নির্দয় হও, ঠাকুরের প্রতি একটু বিশ্বাস রাখো। তখনই ঋতুজা বলে, ঠাকুর কখনো আমার সহায় ছিল না অখিলেশ, কখনোই আমার সহায় ছিল না। আমার একমাত্র বোন যে কিনা বিপথে চলে গেছে, আমার প্রথম সন্তান কোথায় আছে আমি জানি না। আমার আমার জীবনে তো অনেক কিছুই হয়েছে, একটা সময় তুমিও আমার পাশে ছিলে না, আমার থেকে অনেক দূরে চলে গিয়েছিলে, কিন্তু আজকে আজকে হয়তো বা তুমি তুমি নিজের ভুলটা বুঝতে পেরেছো, কিন্তু একটা সময় তো তুমি আমাকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছিলে, তাই না অখিলেশ? তখনই অখিলেশ বলতে থাকে, প্লিজ ঋতুজা, এরকম করে বলো না, তখন আমি ভুল করেছিলাম, কিন্তু সে ভুলটা আমি বুঝতে পেরেছি, যে ভুল বুঝতে পেরে আমি এখন নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করছি। তখনই এ কথা শুনে
ঋতুজা বলতে থাকে, আমি আমি বুঝতে পারছি না কম্পাস কোথায়। কম্পাস মেয়েটাকে কি আমরা ফিরে পাবো? আমার জীবন থেকে একবার যেটা হারিয়ে যায় সেটাকে তো আর আমি কখনো ফিরে পাই না। তাই তাই ভাবছিলাম কম্পাসকে কি ফিরে পাবো, নাকি কম্পাসকেও আমার আমার শুভর মতো একেবারে হারিয়ে ফেলবো আর কখনো খুঁজে পাবো না। শুভ এখন কোথায় আছে আমি কিচ্ছু জানি না। আদৌ জীবিত আছে কিনা মৃত সেই ব্যাপারেও আমার কোনো ধারণা নেই। তখনই অখিলেশ বলে, প্লিজ ঋতু, এরকম করে বলো না। তুমি কেন এরকম করে ভেঙে পড়ছো? তুমি যদি ভেঙে পড়ো তবে তবে কি করে হবে বলো? বাড়ির সবাই তো ভেঙে পড়বে, তাই না? তখনই দেখা যাবে তখনই দেখা যাবে রুদ্রকে বিহান বলতে থাকে, আচ্ছা বড়দা ভাই, একটা কথা বলতো, তুই যে বাস স্টপে সমস্ত ডিটেলস নিয়েছিলি, ওখানে দেখতো বকুলপুর নামে কোনো স্টপ আছে কিনা। এ কথা শুনে দেখা যাবে রুদ্র ফোনে চেক করতে থাকে, ফোন চেক করে বলতে থাকে, হ্যাঁ আছে তো, এই যে বকুলপুর। তখন এই কথা শুনে বিহান বলতে থাকে, তার মানে জিতের কথাটাই ঠিক, ওদিকেই কম্পাস আছে। জিত জানতে পেরেছে বকুলপুরের ওদিকে সম্ভবত কম্পাস থাকতে পারে, আর ওদিকেই বাস স্টপটাও দেখাচ্ছে, আর কম্পাসকে সেই বাস স্টপে শেষবার দেখা গেছে। তাই আমাদের বকুলপুরে যাওয়াটা খুব দরকার, আমাদের বকুলপুরে যাওয়া বিশেষ করে জরুরি, তাই না? এরপরে দেখা যাবে বিহান যখনই বেরোবে ঠিক তখনই অফিসার এসে বিহানের সামনে দাঁড়ায় আর বলতে থাকে, কি ব্যাপার বিহান বাবু, কোথায় যাচ্ছেন? তখনই বিহান বলে, এই তো কম্পাসের খোঁজে। তখনই অফিসার বলে, আমরাও কম্পাসের খোঁজ দিতে এলাম। আসলে আমরা একটু আগে জানতে পারলাম বকুলপুর থানায় কম্পাস আছে। আমরা আমরা অফিসারকে বলেছি ওখানে ওনাকে রাখতে, আমরা এক্ষুনি পৌঁছাচ্ছি। তাই আপনাদের জানাতে এলাম, আপনারা যেতে চাইলে যেতে পারেন। তখনই দেখা যাবে বিহান বলতে থাকে, তার মানে আমাদের ধারণাটাই ঠিক। আমাদের কাছে একটু আগে খবর এসেছে যে কম্পাস বকুলপুরেই আছে, বকুলপুরে থাকলেও থাকতে পারে। আর এখন আপনিও সেম খবর দিচ্ছেন, তাই আমাদের এক্ষুনি বকুলপুরে যাওয়া দরকার। চলুন অফিসার, আমরা বকুলপুরে যাই। তখনই দেখা যাবে এ কথা শুনে বিহানের কথা শুনে অফিসার বলতে থাকে, হ্যাঁ একদম ঠিক বলেছেন। এরপরে বিহান বলতে থাকে, প্রান্তিকদা চলো, আমাদের বেরোতে হবে, সময় নষ্ট করলে চলবে না। তখনই মোনালিসা বলে, তোমরা বরং বাড়ির গাড়ি নিয়ে বেরিয়ে যাও। এরকম করে এখন আর কোনোভাবেই বাইক নিয়ে যাওয়ার দরকার নেই, কারণ বাইক নিয়ে তো অনেকটা দূর, অনেকটা স্ট্রেস হয়ে যাবে। তাই যদি তোমরা বাইক না নিয়ে গাড়িটা নিয়ে যাও সেটাই ভালো হবে। তখনই ঋতুজা কাঁদতে থাকে আর বলতে থাকে কাঁদতে থাকে আর বলতে থাকে কাঁদতে থাকে আর বলতে থাকে, আচ্ছা বিহান, তুমি কি কম্পাসকে ফিরিয়ে আনতে পারবে? তখনই বিহান বলে, হ্যাঁ মা, আমি কম্পাসকে ফিরিয়ে নিয়েই আসবো। এরপরে মোনালিসা প্রান্তিককে বলতে থাকে, প্রান্তিক বাবু, আপনি কম্পাসকে ফিরিয়ে নিয়ে একেবারে বাড়ি ফিরবেন, তাছাড়া আপনারা বাড়িতে আসবেন না, এই কথাটা যেন মাথায় থাকে। তখনই ঋতুজা বলে, আর দেরি করিস না বাবা, বেরিয়ে পড়, অনেক দেরি হয়ে গেছে। এরপরে দেখা যাবে বিহানরা বেরিয়ে পড়লে ঋতুজা বলতে থাকে, ছোট, চল পুজোটা শেষ করি, পুজোটা তো শেষ করতে হবে। এই বলে সবাই মিলে আবার পুজোয় বসে পড়ে। এদিকে দেখা যাবে কম্পাসকে অফিসার বলতে থাকে, আপনার পরিবারকে খবর দেওয়া হয়ে গেছে, ওরা এক্ষুনি আসবে। তখনই কম্পাস বলে, আমার পরিবার কোথা থেকে এলো? কে আমার পরিবার? তখনই অফিসার বলে, কেন, বিহান চৌধুরী আপনার হাজবেন্ড। তখনই কম্পাস বলে, কে বিহান চৌধুরী? আমি তো চিনি না তাকে। তখনই এই কথা শুনে অফিসার অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি বলছেন এসব? এক্ষুনি তো বললেন আপনার হাজবেন্ডের নাম বিহান চৌধুরী। তখনই দেখা যাবে কম্পাস বলতে থাকে, সত্যি আমি আমি কিছু মনে করতে পারছি না, আমার কিছুই মনে পড়ছে না, আমি কেমন যেন সমস্ত কিছু ভুলিয়ে ফেলছি, সবকিছু ভুলে যাচ্ছি।